আমার মেয়েকে বলেছে এক রাতের রেট কত, তো আমার প্রথম কথা আমার মেয়ের এক রাতের রেট বোঝার ক্ষমতা এখন বোধহয় হয়নি। তার বাবা মায়ের এখনো বেঁচে আছে, তাদের আত্মরোজগার করার কোনো প্রয়োজনে রেট জানারও দরকার নেই। আমার মনে হয় আগে ওনার মায়ের রেটটা জানলে ভালো হয়। আমাকে সামনে এসে বলতে হবে, যদি তুমি আমার কাছে এরকম 1:1 আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তুমি আমাকে একটা কথা বলে দেখাও, তখন আমি মানবো না কি আমি অভিনেত্রী, না আমি বিধায়কের স্ত্রী, না আমি অমুকের সন্তান। তখন আমি ঠাঁটিয়ে দুটো চড় মেরে তোমার থোবড়াটা আমি বিগড়ে দেবো। পিছনে একটা লালু ভুলু ভুলভাল অ্যাকাউন্ট খুলে ফেক নিউজ করে বুকের পাটা রাখ, সামনে এসে খেল, কমব্যাক কর। লুকিয়ে লুকিয়ে পুরুষ মানে ওই মহিলাদের মতো চুরি পরে ঘরে বসে কি লাভ আছে? 11 মাস 10 মাসের একটা কন্যা সন্তানকে যারা এই ধরনের কথা বলতে পারে, তারা দে আর সাইকোলজিক্যালি সিক। এরা যদি এটা আমাদের বলতে পারে, এরা কিন্তু নেকড়ের মতো ঘুরে বেড়াচ্ছে, এরা অন্য ক্ষতি করে দেবে। আমি একটা হসপিটালে গেছি চিকিৎসা করাতেন, ভদ্রলোক এসেন অসভ্যের মতো ভিডিও করছেন। আমি তখন একটা পেশেন্ট নিয়ে দাঁড়িয়ে ফাইল গোছাচ্ছি, আমি ওনাকে বারবার বানালাম, দেখুন ভিডিও করার কিন্তু দিস ইজ নট দ্য রাইট টাইম, আপনি লুকিয়ে কেন ভিডিও করছেন? আমি কথা বলতে পারি, আমি না করতে পারি। উনি আবার আরেকজনকে দিয়ে করিয়েছেন, তখন আমার মটকাটা গরম হচ্ছে, ফোনটা ভেঙে দিয়েছি। আমার বাড়িতে একটি আয়া দিদি ছিলেন, রাত্রেবেলা ভিডিও কলে আমার বাড়িটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছে। কাকে দেখাচ্ছে? কেন? কাঞ্চন এসব ক্ষেত্রে অনেক ঠান্ডা, আর আমি রাস্তাঘাটে অন্যায় দেখলে আমি মাথা ঠিক রাখতে পারি না, আর রাখবোও না। ইন্ডাস্ট্রির দুজন ভবঘুরে মানুষের সঙ্গে এই মুহূর্তে বসে রয়েছে, শ্রীময়ী রয়েছে এবং কাঞ্চন দা, যাদের পায়ের নিচে সরষে। কখনো তারা এইখানে শুটিং, ওখানে শুটিং, কখনো সিরিয়াল, কখনো প্রমোশন, কখনো নিজের শুট। এখন ফাইনালি আমরা পেয়েছি, এবং এখন মাঝরাত অলমোস্ট, কখনো সিঙ্গাপুরে, কখনো পুরীতে, কখনো কলকাতাতে। অলমোস্ট আমরা আজকে কলকাতায় স্পট করতে পেরেছি। আগে জিজ্ঞেস করবো যে ট্যুর কেমন ছিল, আর তারপর সরষেটাকে তুমি কি করে মেনটেন করো? ট্যুর আমাদের ফ্যান্টাস্টিক ছিল, কারণ অন্যবার আমরা দুজন মিলে ট্যুরে যাই, তো এবার আমাদের 3 জন মিলে আর কি ট্যুর হয়েছে। পরপর কৃষ্ণবীরও মোটামুটি এটা নিয়ে 4 নাম্বার ট্রিপ হয়ে গেল, কিন্তু খুব আনন্দ করেছি। এখনো সিঙ্গাপুর ফেভারটা রয়েছে, এখনো ভুলতে পারছি না আসলে। দেশে যে ফিরে এসেছি এখনো আমরা প্রত্যেক শীতেই বাইরে যাওয়ার চেষ্টা করি, আমাদের ট্রিপ থাকে। আমরা চেষ্টা করি 25শে ডিসেম্বরটা বাইরে কাটাতে, 25শে ডিসেম্বর থেকে 31 বা ওরকম, কিন্তু এবারে একটু আগেই হয়েছে। এবং সিঙ্গাপুরে যেহেতু শ্রীময়ীর দিদির বাড়ি, দিদি জয়বাবু আছে, তার একটা পুঁচকি মেয়ে আছে, তো সেই কারণে আরো মানে সেটা আমি একটু এগিয়ে করে নিয়েছি। তার কারণ হচ্ছে 25 ওরা আবার থাকছে না, কারণ ওরা ভিয়েতনাম চলে যাচ্ছে, তো সেই কারণে আমরা এবার একটুখানি এগিয়ে ওদের সাথে টাইমটা অ্যাডজাস্ট করে, প্লাস ঋতুদির সাথে টাইমটা অ্যাডজাস্ট করে, ঋতুদির অ্যানিভার্সারি ছিল, সব কিছু মিলে আর কি মিলিয়ে আর কি করেছি বিষয়টা। এটা কি সম্পর্কটাকে নতুন করে জন্ম দেওয়ার জন্য এই ট্রিপগুলোকে প্ল্যান করা? এটা নিজেদের ভালো রাখার জন্য। তার কারণ হচ্ছে তুমি সারা বছরটা নিজের যেখানে থাকছো সেখানে সারা বছর তোমার স্ট্রেস, তারপরে তোমার কাজ কর্মের প্রেশার, তারপর দৈনন্দিন যা যা লেগেই তো আছে মানে চলার জন্য। কিন্তু এই সময়টা থাকে আমাদের 3 জনের টাইম, যেখানে আমরা ফোন টোন অফ করে সারাক্ষণ শুধু আনন্দ করি, ফ্যামিলির সাথে সময় কাটাই। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। কাঞ্চনদা, একদিকে এমএলএ, একদিকে বাবা, একদিকে স্বামী, একদিকে ছেলে, অনেকগুলো সত্তা একসাথে, কোনটা সব থেকে বেশি বর্তমানে প্রায়োরিটি পাচ্ছে? এইরকমভাবে কোনো স্পেসিফিকেশন নেই, তবে হ্যাঁ, বাবা হিসেবে একটা নতুন দায়িত্ব 1 বছর হলো, এবং সেটা আমাদের দুজনেরই জীবন একটু 360 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। অনেক রেসপন্সিবিলিটি, অনেক কাজকর্ম, সেইটা নিয়েই চলতে হবে। এবং প্রত্যেকেরই ওয়ার্ক ডিভিশন আছে, ওরও শুটিং চলছে, ওরও এদিকে সংসার, ও তো পুরোটাই দেখে, আয়া কেয়ার গিভার্স সমস্তটা নিয়ে, সংসারটা নিয়ে ওকে দেখতে হয়। আমি তো কিছু কিছু দায়িত্ব পালন করি, এবং প্রায়োরিটি এখন সবার কাছে কৃষিই বেশি। বাবা হিসেবে কতটা এখনো মানে 100তে 100 পাওয়ার মতো কাজ করছে? বাবা হিসেবে 100তে 100ই দেব। বাবা সবথেকে বড় হিরো, তাই তো? মেয়ের সব থেকে বড় হিরো, মেয়ের সব থেকে বড় আবদারের জায়গা। বাবা যদি একটা অভিমানের জায়গা, যদি আমি সারা দিনে মাম্মা বলে চিৎকার করি, ওটাও
ইউজ টু হয়ে গেছে। আর বাবা যদি একবার এই কেন সঙ্গে সঙ্গে সেই ঠোঁট ফুলিয়ে কান্না কাটি, মানে একাকার কীর্তি আর কি করা। তো সেইটা আর কি কৃষ্ণবীর সাথে ওরা একটা আলাদাই বন্ডিং হয়ে গেছে। এটা ওরা কি করে যে নিজেরা জন্মানোর পর থেকে এগুলো তো কেউ আমরা ইনপুট করে দিই না। ও কি সুন্দর, যেমন ওর খিদে পাচ্ছে, ঘুম পাচ্ছে, পটি পাচ্ছে, হিসু পাচ্ছে, সবটাই যেমন নেচেস কলের মতো, তো সেরকমই ওর বাবার সাথে একটা বন্ডিং, মায়ের সাথে একটা বন্ডিং অদ্ভুতভাবে আছে। তোমার সঙ্গেও আছে একটা অদ্ভুত বন্ডিং। হ্যাঁ, আর বাবার গলা পেলে সেই মানে গন্ধ পাওয়ার মতো, বাবার গন্ধ পাওয়া মানে দিদার কোলেও থাকবে না, উঁকি মেরে বাবার কাছে চলে আসবে। বাবার সাথে ও গোটা ঘরটা এখন হাঁটে, তারপর বাবার সাথে বাবার চশমা ভাঙবে, এগুলোর আনন্দ, খেলা, মজাই লাগে। লেগেছে চশমা হুম। দুবার। বাবার জন্য প্রিপেয়ার্ড এখনো অবধি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ওটা নিয়ে কোনো চাপ নেই। দুটো ভেঙেছে, আমি খালি বলেছি বাবার তো চোখে মানে চশমার পাওয়ার আছে, বাবা চশমা ছাড়া একটু ঝাপসা দেখে, ওরকম করে ভেঙো না। কালকে কি হয়েছে, রাত্রিবেলা আমি শুটিং থেকে ফিরেছি, সারাদিন দেখতে পাইনি, এবারে এসে আমার ফোনটা নেবে, ফোনটায় কাল এসব রয়েছে, স্টোন ফোন নেবে। এবার আমি দুবার বকেছি, আমি বলছি একদম না। তারপর আমি কফি খাচ্ছিলাম, কফিটা হাম হাম দিয়ে দিয়ে আর কি ব্যাপার, নিজের খাবার খায় না, অন্যের খাবারে আর কি নজর। এবার আমি বকেছি একদম না, ডোন্ট সিট, এরম বলেছি ওকে। এবারে কাঞ্চনের কোলে ও ছিল, বুঝেছো তো, আমাকে কিছু বলতে পারলো না, কাঞ্চনকে দেখলাম এলো পাতারি 2-3টে দিয়ে দিল। জিজ্ঞেস করো, বাবা হচ্ছে সেফ জোন, আবদারের জায়গা। শ্রীমতী একদিকে সিরিয়াল চলছে, একদিকে মা হওয়া এবং ছোট থেকে ওর বড় হওয়াটা একদম একসাথে উপভোগ করছো। সেই ক্ষেত্রে সিরিয়াল তুমি ব্যাক টু ব্যাক কাজ করছো, আবার ছাড়ছো, আবার ফিরে আসছো। আমরা এখন ভয় পাই যে একটা কাজ চলে যাওয়ার পর আর একটা কাজ আসবে কিনা, বা পিয়ারটাকে স্ট্রং করতে হয় কিনা। সেই ক্ষেত্রে শ্রীময়ী মানে বলতে হয় ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে এখনো মুখ কুচু করে, বুক উঁচু করে, যে এই ভয়টা তোমার মধ্যে নেই। এটা কি নিজের কোনো অরা? না, এটা কোনো অরার কিছু ব্যাপার না। দেখো, একটা যারা আমরা কাজ করি তাদের জীবনে ইনসিকিউরিটি একটা কাজের প্রতি থাকেই। ইনসিকিউরিটি বলাটা ঠিক ভুল হবে, কিন্তু একটা কোথাও একটা অনিশ্চয়তার ছাপ তো থাকেই, চিন্তাও থাকে। কারণ আমরা জানি না যে একটা সিরিয়াল শেষ হওয়ার পর কবে আমাদের কাজ আসবে। কারণ এই ক্ষেত্রে আমি কাঞ্চনকে সবসময় প্রশ্ন করি যে কাঞ্চন হাও, মানে এত নিশ্চিন্তে এত বছর ধরে সার্ভাইভ করা, ইটস নট আ মানে স্মল ম্যাটার। যোগ তো দূরের কথা, ছোট ব্যাপারও নয়, কিন্তু ও রুদ্রদা, ঘরাজদা, মানে একই এইরকম একটা চেহারা, এক একজনের এক এক রকম, শুধু অভিনয় দক্ষতা দিয়ে টিকে থাকা, এটার জন্য কিন্তু অনেক কিছু অধ্যাবসানের দরকার। বোধহয় ওদের শুধু কোয়ালিটিটাই ম্যাটার করে, তখন তো এত কিছু ছিল না। কিন্তু আমাদের সময় কম্পিটিশন প্রচুর, অপশনস প্রচুর, কিন্তু দেখো কিছু তো করার নেই, প্রফেশনে এসেছি, এখন এটা ছেড়ে আমি 10টা-5টার ডিউটিতে মানিয়ে নিতে পারবো না, করতে তো পারবোই না, মানাতেও পারবো না। তো আমার মনে হয় ওই অপেক্ষা করি, কিছুটা বাড়ি থেকে ওর থেকে সাপোর্ট পায়, ও বলে মাথা ঠান্ডা রাখ। তো ভালো কাজের আশায় তো আমরা সবাই থাকি, লাকিলি একটা কাজ পেয়েছি, অনেক আশা নিয়ে একটা প্রজেক্ট আমরা শুরু করি, আমাদের ছোট্ট বাচ্চার মতো অনেক আশা নিয়ে কাজটা শুরু করি। এবার কাজটা যদি সাকসেসফুল হয় তাহলে তো আমরা ভালো লাগে আর কি। কাঞ্চনদা তো এই বিষয়টার মধ্যে দিয়ে ইউজ টু হয়ে গেছো, কারণ যখন শুরু করেছো আবার থেমেছো, আবার শুরু ঠিক হার্টবিটের মতো। তো আমার মনে হয় যে শ্রীমতীকে বোঝানোর তোমার বিষয়টা অনেক বেশি মানে আরো সহজ হয়ে গিয়েছে। না, আমাদের মানে গুরুদেব দুটো কথা বলেন, খুব ইয়ার্কি করেই বলেন আর কি, যে আমাদের এই প্রফেশনটা একটা অনিশ্চয়তার প্রফেশন। ফার্স্ট এটা মেনে নিতে হবে। আমাদের বলতো যে আমরা হলাম 6 মাসের জমিদার, 6 মাস জমাদার। এটা কিন্তু সত্যি কথা। এবং আমি এখনো ভাবি যে আমার মতো মানে এই চেহারা না সুদর্শন না সুঠাম যাকে বলে, সেই না নিয়ে এসেও হয়তো আমার মতো কিরকম 100-200 করে রোজ ছেলে আসছে। ওই যে কিন্তু শাহরুখ খানের কথা, সময় সে আগে আর কিসমত সে ज़्यादा कुछ नहीं मिलने वाला है, এটাও যেমন সত্যি কথা, আবার সেটাও সত্যি কথা। আমি জানি না ঈশ্বরের কি দানে কিভাবে একটা সময় মেগা সিরিয়াল না করে কিভাবে চলে যাচ্ছি, একটা ছবি তারপর একটা ছবি বা একটা ওয়েব সিরিজ বা একটা কিছু করে করে চলে যাচ্ছি। আমার কথা হলো যে ধৈর্য রেখেছি। এরকম নয় যে আমি একসময় মেগা করতাম, তারপরে যেহেতু সিনেমায় পরপর কাজ করেছি, লোকেরা বলতো বাবা ও তো সিনেমা করে, ও বোধহয় মেগার সময় দিতে পারে। এগুলো কিন্তু আমি বলি না, এগুলো লোকেরা ঠিক করে নেন। তারপরে এরকমও হয়েছে মেগা ছিল না, এরকমও হয়েছে আমি 7 মাস 6 মাস বাড়িতে বসে থেকেছি। ধৈর্যটা একটা বড় জিনিস আমাদের এখানে, হেরে যায়নি। তবে
আমার মনে হয় মাথা ঠান্ডা রেখে কাজ করাটা, আমি ওকে ওই জন্য বলি। কেঁদেছো কখনো কাজ না থাকার জন্য? এই যে এত উথাল পাথাল জীবনে কখনো? আমার জীবনে আমার ওটা কোনো কাজ না থাকার করে আমি জন্য জীবনে কখনো কান্নাকাটি কাঁদিনি, কারণ করিনি। ওটা দেখে এসেছে। আমি দেখে এসেছি। তবে একটা জিনিস যেটা তুমি বললে যে মাথা উঁচু করে বুক উঁচু করে সোজাভাবে, এটা কিন্তু একটা সত্য কথা যে কোয়ালিটি দিয়ে টিকে রাখা যায়। এদের জেনারেশনটাকে না দেখলে না বোঝা যায়। কম্পিটিশন তখনও ছিল, না competition না, আমি এখনো বলছি আছে। কোয়ালিটি দিয়ে টিকে থাকা যায়। অন্য কিছু হচ্ছে একদমই ক্ষণস্থায়ী। চিরস্থায়ী যেটা থাকবে সেটা তোমার হচ্ছে কাজ, কোয়ালিটি অফ ওয়ার্ক, তোমার ডেডিকেশন, তোমার পাংচুয়ালিটি, তোমার ডিসিপ্লিন, তোমার craft। কাজের প্রতি, ব্যাস। এর থেকে বাকি কিছু দিয়ে বোধহয় টিকে থাকা যায় না। শ্রীমতী, তোমার যখন কাজের উথাল পাথাল ঘটে বা ধরো জীবনেও কোনো কিছু হচ্ছে, কখনো এরকম হয় যে খুবই এক্সস্টেড লাগে বা শেষ করে দিই সবকিছু? আমার শোনো, আমি তো প্রথম তুমি, আমি আরেকটা জিনিস বলে দিই, তুমি ট্রোলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছো, এবার সোশ্যাল মিডিয়াটা জীবনেই ঢুকে গেছে দেখবে তোমার। একটা প্রবাদ আছে না, আমরা খুব এভাবে নিই প্রবাদটা, যখন শূন্যের সাড়ে সাথী আসে মানুষকে ধ্বংস করে দেয়, নাহলে পিস 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 করে, মানে মারে না, মৃত্যু দেবে না, কিন্তু ওই তোমার কাটা গায়ে কষ্ট নুনের দেবে। ছিটের মতো, মানে তোমাকে তরপাতে দেখবে। এটা হয় একটা প্রবাদ যেটা খুব ভয়ঙ্কর। আবার শনি যখন মানুষকে দেয় সেটা তখন বিভৎসভাবে দেয়। তো আমার ক্ষেত্রে কাজের অনিশ্চয়তা, আমি যখন কাজ শুরু করেছিলাম তখন আমি যে কাজ করব, এই জায়গাতে পৌঁছাবো সেটাই ভাবিনি। আমার কাছে টিভিতে মুখ দেখানো মানে বিরাট ব্যাপার ছিল তখন। আমার বাড়িতে কেউ, আমার ঠাকুরদা ঠাকুরমা, আমার দাদু দিদিমা, কেউ এইখানে কেউ কাজ করেনি আর কি, যে আমাকে প্লেটে করে সাজিয়ে দিয়েছে। আমি খুব স্ট্রাগল করে কাজ করেছি, কোনো বয়ফ্রেন্ডও কাজ পাইয়ে দেয়নি, বড় কাজ পাইয়ে দেয়নি, কেউ না। তো খুব স্ট্রাগল করে কাজ করেছি। যে কটা চরিত্র করেছি ডিরেক্টর প্রডিউসাররা ভরসা করে দিয়েছে, অডিশন দিয়ে আর 5টা মেয়ের মতোই দিয়েছি, এবং ঠাকুরের আশীর্বাদে ভালোবাসা পেয়েছি। তো একটা সময় আমার বাড়িতে এরকমটা ছিল না, সত্যি কথা বলবো, যে আমাকে রুজি রুটির জন্য রোজগার করতে হবে। আমার বাবা সবসময়, অনেক কম বয়সে কাজ করেছি তো, বাবা বলতেন যে পড়াশোনাটা কন্টিনিউ করো, তোমাকে সংসার চালানোর কথা ভাবতে হবে না, নুন ভাত খেয়ে হলেও আমি তোমায় বড় করবো। এটা আমার বাড়িতে। আমার মাও কোনোদিন কাজ করেননি, মা আমাদেরকে নিয়েই থাকতেন। কিন্তু কি হলো, যখন একটা পয়েন্টের পর দেখবে, যখন তুমি, একটা প্রবাদ আছে না, মানে পাকেতে পড়লে পাখিতে হাতে, পড়লে হাতি ব্যাঙেও মারে। ব্যাঙেও মারে লাথি। তো যখন যে ঘটনাটা হলো, মানে সালটা আমার কাছে একটা নাইট মেয়ারের মতো, ইয়ার মেয়ার আর কি। তো 2021 সালে আমার সবটা হলো। আমি একটা হিট সিরিয়ালে অভিনয় করছিলাম, হিট চরিত্র, প্রচুর ভালোবাসা পেয়েছি সেইখানে চরিত্রটা। আমি মানে সেরা নেগেটিভের জন্য নমিনেশনে অ্যাওয়ার্ডও পেয়ে গেলাম, ঠিক আছে, এবং বাস্তব জীবনেও আমি সেরা ভিলেন পরিণত, মানে লোকের কাছে পরিচিত পেলাম আর কি। তো সেইটার পর দেখলাম আস্তে আস্তে মানুষ, কাছের মানুষ যারা এত আন্তরিকতা দিয়ে সবাই সবসময় বাবু সোনা মানা, খেয়েছিস, পার্টি করছিস, গল্প করছিস, তারা যেন কিরম ভাবে না, সেই যখন চোরা বাড়ি আসে এরকম নেমে যায়, তখন আমি ঢুকে গেলাম। সরে গেল। হ্যাঁ, কেউ কিন্তু পাশে থাকলো না, কেউ না, একটা ফোন করে খবর নেয়নি যে শ্রীময়ী আর ইউ ওকে, কোনো হেল্প লাগবে? আমার তো ছেড়েই দাও, কাঞ্চনের তো আরোই নেয়নি। তো আমি দেখলাম, তারপর কাজ প্রজেক্ট থেকে হাফ রাস্তা থেকে প্রজেক্ট বন্ধ হয়ে গেলাম, সরে আসলাম। অত হিট প্রজেক্ট কিভাবে এক রাতারাতি ওই সুনাম দুর্নামের চক্করে পড়ে নেগেটিভ পরিণত হলো আর কি। তারপর থেকে 2 বছর কাজ না করা, কাজ করব না নয়, কাজ দেয়নি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন চ্যানেলকে বলতাম, যোগাযোগ করতাম, প্লিট করতাম, দাদা আমি আই নিড টু ডু ওয়ার্ক, কেন কাজের মধ্যে থাকলে না অনেক বেশি ভালো থাকতাম। মানে সবসময় এটা যে অর্থের জন্য নয়, কিন্তু তখন অলরেডি এটা আমি পেশা হিসেবে নিয়ে নিয়েছি, যে মেয়েটা এত কাজ করেছে, শো করেছে, কিরকম সব অচেনা লাগতে শুরু করলো। তো তখন সামাও মনে হয়েছিল যে আমি মানে লস্ট, কারণ আমার জীবনে ফণি আমফান সব ঝড় এসেছে, এখন আর আমার কোনো ঝড় টলাতে পারে না। তখন কাঞ্চন ওয়াজ দেয়ার, যে আমার পাশে ছিল, এবং ওর এত বছরের অভিজ্ঞতাতে আমাকে বলেছিল, শ্রীময়ী, টাইম ইজ দ্য বেস্ট কিলার, টাইম ইজ দ্য বেস্ট হিলার। যে মানুষগুলো আজকেই তোকে গালাগালি দিয়ে কথা বলছে, সেই মানুষগুলো পরক্ষণে পাল্টি হয়ে বলবে, যখন সময় তোর সাথ দেবে, বলবে আয় বাবা আয় ঘরে আয়। এটাই হয়েছে।
আমরা যখনই বরাবরই তারকাদের সঙ্গে কথা বলি তখনই ভাবি যে তাদের জীবনটা অনেক ঝলমলে, অনেক উজ্জ্বল, কিন্তু বাস্তবে আর পাঁচটা মানুষের মতো তাদের জীবনও খুব সাধারণ। এবং আচ্ছা, যারা ইন্টারভিউটা দেখছে অনেকেই রিলেট করতে পারবে, কারণ তাদের জীবনে যখন হার্টবিটের মতো উথাল পাথালটা চলে আসে না, ভেঙে পড়ে, সুইসাইড করে নেয়, ছেড়ে দেয়, পেশেন্স হারিয়ে ফেলে, সেই ক্ষেত্রে তোমাদের, আচ্ছা তোমাদের দিকেও মানে তোমাদের জীবনটাও তো সাধারণ মানুষের মতনই, কিন্তু কেন মানে খ্যাতির বিড়ম্বনা মানে একদম খ্যাতির মানে চূড়ায় থাকলে কি এই জিনিসগুলো সহ্য করতে হয়? চুরায় না বাবা, ও বলবে আমি বেটার। একটা আমি একটা ছোট্ট উদাহরণ দিই। একটা মিথ আছে, ইংরেজিতে একটা মিথ আছে, যে একজন ঈশ্বরের কাছে চাইতো, ঈশ্বর আর কতদিন, খুব দরিদ্র মানুষ, ঈশ্বর আর কতদিন এই দরিদ্রতা, আর ভালো লাগে না ঈশ্বর, সবার কাছে অর্থ আছে, আমার কাছে নেই, ঈশ্বর আমার বৈভব দাও, আমার অর্থ দাও। ঈশ্বর একদিন রাত্রিবেলা বলবে, ঠিক আছে রান, এত কাঁদিস কেন, হ্যাঁ ঐশ্বর্য, বৈভব, খ্যাতি, যশ দিয়ে দিলাম। তারপর খ্যাতি, যশ, ওই বৈভব, অর্থ, আরে হিরিরি ব্যাপার। তারপরে ওই পেছনে এলো ধরো সোশ্যাল মিডিয়া, ট্রোল, হেন তেন, মিম ইত্যাদি প্রভৃতি, অনিশ্চয়তা, এই যেগুলো দিয়েছে সেগুলো রাখতে পারবো তো নাকি চলে যাবে গো, ওরে বাবা, এটার পর কি ওটা হবে, ওটার পর কি সেটা হবে, রাত্রে ঘুম নেই, শুকিয়ে কাটি, চোখের তলায় কালি, আবার ঈশ্বর, এ কি তুমি করলে, ঈশ্বর এসে বললে, কি ভাই কেঁদে কেটে মাথা ঠুকে বলেছিলিস চাই, আমি দিয়েছি, তো কুছ লেনে কে লিয়ে কুছ তো দেনা পড়েগা, আমি শুধু তোর একটা জিনিস নিয়ে নিয়েছি, সেটা শান্তি। এবার বোঝ, এবার তুমি সেটা কথা হলো, আমি এত বড় কথা বললাম, তখন তুমি সিচুয়েশনটা হ্যান্ডেল করছো কি করে? তোমাকে হ্যান্ডেল করতে হবে, পাটা মাটিতে থাকতে হবে, মাথাটা উঁচু এমনি হয়ে যায় পাটা মাটিতে থাকলে, আর নিজের স্বীকৃতি, নিজের যে কাজটুকু তুমি করেছো সেইটার যদি জোর থাকে, শুধু ওই যে বললো না একটু আগে, ক্রাফট আর ডেডিকেশনের জোর যদি থাকে, বাকি ওই সব যেগুলো এদিক ওদিক সেদিকের দরকার পড়ে না। তোমরা কি নিজেকে কখনো প্রশ্ন করেছো আয়নার সামনে দাঁড়িয়ে যে কেন হচ্ছে এটা, বা আমি কি সত্যি এটার যোগ্য, বা আমি কি সত্যি এটার যোগ্য না? যখন কোনো এই যে কাজ চলে যাওয়া, বলো 2 বছর বসে থাকা, কারণ জন্য তোমার জীবনে মেগা ছাড়ার পর, ছবি ছাড়ার পর, হ্যাঁ এটা মেগা শুরু হলো, শেষ হবে, আমার কাছে তাই না, যখন শেষ হচ্ছে কিংবা ধরো একেবারেই শেষ হয়ে যাচ্ছে, কেন তুমি মানে তুমি পাওয়ার জন্য এলিজিবল বাট পাচ্ছ না, এটা আমার হাতে নেই। প্রথম কথা, এটা আমার হাতে নেই। আমি তো চাইবো সবসময় 12টা মাসে 11 মাসে কাজ করি, প্রথম কথা। আর দেখো, যোগ্য অযোগ্য বিচার করার মতো ক্ষমতা আমার নেই, বিকজ আমি প্রডিউসার নই, আমি ডিরেক্টর নই, আমি মেকার্স নই। এবং আমি ওই যে বললাম, মানুষ তোমাকে এক রাতে স্টার বানাতে পারে, এক রাতে তোমাকে ভিখারি বানাতে পারে, তোমাকে দুটোকেই অ্যাকসেপ্ট করতে হবে। তো আমার ক্ষেত্রে খুব ভালো হয়েছে জীবনে, যখন সেই খারাপ পয়েন্ট, টার্নিং পয়েন্ট, যখন আমি কৃষ্ণকলি করি, তখন রাধারানী ওয়াজ সুপার হিট, ওটা আমি জীবনে ভাবিনি, ওটা আমি অ্যাকসেপ্ট করেছি। আবার 2021 সালে যখন এত নোংরা কথা, ট্রোল, বাজে ভাষা, ব্লেম গেম করা, ভিকটিম, জেলের আসামি থেকেও খারাপ প্রমাণ করা আমাকে, তো সেটা করার পর কাজ চলে যাওয়া, মানুষ তো মানে মানুষের কথা বলছি, আমাদের কে মানে ইন্ডাস্ট্রির বাইরে ছেড়ে দাও, মানুষ হচ্ছে তোমার যখন ভালো সময় থাকে তখন সবাই তোমাকে তোষামত করে চলবে, আর যেই তোমার খারাপ সময় তখন তারা পিছিয়ে যাবে। তো তখন থেকে আমি শিক্ষা নিয়ে নিয়েছি, কে আপন আর কে পর। আমার জীবনে একটা সিরিয়াল ছিল, আমি থ্যাংক ইউ সুশান্তদার কাছে যে আমাকে দিয়েছেন। তো কে আপন কে পর আমি চিনে গেলাম, আমি দেখলাম এই সিচুয়েশনটা হতে পারতো, আমি যেটা ভাবছিলাম সেটা কিন্তু ইলিউশনে বাঁচছিলাম, যে সবাই আমার, এই রাত্রেবেলা পার্টি করছি, গল্প করছি, চা খেতে যাচ্ছি, বালবান্তে বসছি, এটা কিন্তু আলটিমেট না। আলটিমেট যখন যে তুমি যার কাঁধে মাথা রেখে কাঁদছো, সে কিন্তু তোমাকে পরের দিন তোমার এই কান্নার ভিডিওটা নিয়ে ব্ল্যাকমেল করতে যাবে না, সেটাই হচ্ছে পয়েন্ট। সেই জন্য আজকের ডেটে দাঁড়িয়ে আমি কাঞ্চন কতটা বর, কতটা স্বামী স্ত্রী, কতটা প্রেমিক প্রেমিকা, আই ডোন্ট নো, উই ডোন্ট নো ইভেন, আমরা বন্ধু, আমরা দুটো বন্ধুর মতো ঝগড়া করি, দুটো বন্ধুর মতো চিৎকার করি, দুটো বন্ধুর মতো প্রেম করি, দুটো বন্ধুর মতো মন খুলে হাসি, মন খুলে কাঁদি, কারণ আমি মানুষ চিনি। আর একটা কথা কি জানো, আমাকে যদি তুমি ধরো শ্রীময়ী, বা তুমি বলতে পারো শ্রীময়ীর আগে বা তার আগেও তো আমার একটা জীবন আছে, আর আমার জীবনটা না কোনো সময় ইটস নট আ বেড অফ রোজ, এবং আমি সেটা এখানে আমার ক্লাস 10 থেকে
হ্যাঁ আমি ওরকম পড়েছি উঠেছি, পড়েছি উঠেছি, তোমাকে পড়েছি, চ্যাম্প উঠেছি। বলা হয়, তুমি জানো? না আমি আমায় চ্যাম্প বলে কে বলে গো? বলে, আমি তোমাকে দেখাবো সোশ্যাল মিডিয়ায়। কারণ তোমার যেভাবে শুরু করা, তারপর ব্যাক টু ব্যাক হিট প্রজেক্ট, তারপর নিজেকে তৈরি করা, এবং এই ফিগার নিয়ে বারবার শেম হওয়ার পরেও একজন কাঞ্চন মল্লিক নাম বললেই চিনে যায় যে কে সেই মানুষটা, তাকে গুগল করে দেখতে হয় না। তো এটা চ্যাম্পের পরিচয় হতে পারে না? অলওয়েজ বলি যে নাম হয়ে যায়, নামটার ধরে রাখা, নামটার মর্যাদা রাখা খুব ডিফিকাল্ট। আমি দুটো জিনিস আমার মাথায় থাকে, এটা আমি ওকেও বলি। সেটা হলো এবছর তো শোলের 50 বছর, সেই জন্য শোলে ধরেই বলি। গব্বর সিং এর একটা ডায়লগ আছে, জো ডর গায়া সমঝো মর গায়া। তো এইটা আমার খুব প্রিয় একটা ডায়লগ, জো ডর গায়া সমঝো মর গায়া। আমি ভয় পাই না, চুপ করে থাকা মানে আমি ভয় পাওয়া না, আমি 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 চুপ করে থাকা মানে কিন্তু যদি কেউ ভেবে থাকে এটা আমার দুর্বলতা, তাহলে তারা ভুল করে। কিছু কিছু ক্ষেত্রে মানুষ- এখন মনে হয় না না, আমি সত্যি কথা কি জানো, আমি এই যুগে বাস করে এটা দেখে নিয়েছি, আমার এই সমাজে বাস করে আমি দেখে নিয়েছি। তুমি যদি সবাইকে হার্ট করতে না চাও, কাউকে আমি ছোট করতে না চাই, কাউকে সবার সঙ্গে যদি ভালো ব্যবহার করি, লোকেরা ভাবে টেক ইট টু বি গ্র্যান্ডেড, সবসময় এটা খিল্লি করা যায়। এটা মানে আমি এটা হচ্ছে খিল্লি- ভদ্রতা, সহবত আর সৌজন্য। হ্যাঁ, এই ভদ্রতা, ওই একটা সহবতা, প্রবাদ আছে না, সৌজন্যতাকে- নরম মাটি বেশি আছড়ায়। এটা আমিও আমার অনেক দেখেছি। আগে আমি খুবই ইন্ট্রোভার্ট ছিলাম, কথা বলতাম না। তারপর দেখলাম যেটা তুমি আমাকে মান সম্মান নাই দিতে পারো, তুমি আমাকে অপমান করতে পারো না। আর তুমি আমাকে সৃষ্টি করনি, তুমি আমাকে ধ্বংসও করতে পারবে না। তো এইটা দেখার পর থেকে রিয়েলাইজ করেছি কিছু, তবে একটা কথা ঠিক কথা, কিছু কিছু ক্ষেত্রে নিজে চুপ করে যাওয়া উচিত। শোনো, নিজের ঢাক নিজে পেটাবো, যখনই পেটাবো, বা ধরো আমি তোমাকে একটা অন্য প্রসঙ্গ টেনে বলছি, আমি ধরো তোমাকে এই যে যোগ্য অযোগ্যর অনেক কথা আসলো, তো আমি ধরো নিজের ঢাক নিজে পেটালাম। আমার মা যে, আমি একটা পয়েন্টে অবধি ক্লাস 9 অবধি আমি ফার্স্ট হতাম স্কুলে, এখনো অবধি আমার মার্কশিট গুলো আছে। তো আমার মা কোনোদিন বলতেন না, সবাই যখন আমার বন্ধুর মারা বলতেন ও কি সুন্দর শ্রীময়, কত ভালো পড়াশোনায়, আমার মা বলতো দূর, সারাক্ষণ সারাক্ষণ এখানে ঘুরছে ওখানে ঘুরছে, কখনো রাত জেগে থাকে, এসব বলতো। কোনোদিন বলেনি আমার মাকে একদিন বলেছিলাম, মা সবাই বলে গো, তুমি কেন আমার প্রশংসা করো না? মা বলেছিল যেদিন আমি আমার নিজের মেয়ের প্রশংসাটাই করব, তাহলে সেই দিন তো অন্যদের বলার জায়গা থাকবে না। এবার আমি সিমিলারলি বলছি, আমি যদি সারাক্ষণ আমার নিজের পিঠটা নিজে, আমি আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, আমি সুন্দরী, সবটাই আমি বলে দিলাম, সেলফ অবসেসড একটা মানুষ। এবং আমি নিজেকে ভালো প্রমাণ করার জন্য, আমার নিজের দোষগুলোকে ঢাকার জন্য, আমার ব্যর্থতাগুলোকে লোকানোর জন্য, আমার মিথ্যেগুলোকে সত্যি প্রমাণ করার জন্য আমি তোমাকে র্যান্ডাম গালাগালি দিলাম। তুমি তুমি ফালতু, তুমি বোকা, তুমি পারো না, তুমি অপদার্থ, তুমি নোংরা, তুমি অসত্যি কমিটির চেয়ারম্যান, তুমি সত্যি কমিটির চেয়ারম্যান, সব বললাম। তাতে সাময়িক লাইকস, ভিউ আর সাবস্ক্রাইব করবে লোকে। আলটিমেট তোমায় দূরে যেতে হবে, তোমায় টিকে থাকতে হবে। কারণ নিজের ফেলিওর ঢাকার জন্য অন্যকে স্কেপগোট করে দোষারোপ করলে মুশকিল আছে। তাই জন্য সেই সময়টা কাঞ্চন আমায় বলেছিল চুপ করে যা। আজকে চুপ করে কিন্তু আমি একজন সাকসেসফুল মা, সাকসেসফুল স্ত্রী কিনা আমি বলতে পারবো না, চেষ্টা করি থাকার, লোকজন তো বলে ভালো আছি। এবং আমি আমার নিজে মানে মানে হয় না, মানুষ তো নিজে সেলফ স্যাটিসফ্যাকশনটা খুব জন্য, আমাকে কোনদিন রাত্রেবেলা ঘুমের ওষুধ খেতে হয় না, ডার্ক সার্কেল ঢাকার জন্য আমাকে ওই বিভিন্ন রকম কিছু করতে হয়। আমার একটাই কথা, আমি এসব কিছুই বলতে চাই না। আমি চাই সবাই ভালো থাকুন, সবাই ভালো রাখুন এবং নিজে ভালো থাকুন। আপনি বলছি যে যে জ্ঞানগুলো আপনি বিনা পয়সায় লোকদের বিতরণ করছেন, সেগুলো বিতরণ করবেন না, ফালতু বিতরণ করলে নিজের ওপর অ্যাপ্লাই করে তারপর এই যে আপনি জ্ঞানগুলো বিতরণ করে কিচ্ছু রামকৃষ্ণ সারদা হওয়ার দরকার নেই। কারণ এটা তো পেট প্রমোশন নয়। হ্যাঁ, না আমার মনে হয় না, আপনি আচরি ধর্ম পরের শিখাও, আগে নিজের। আমরা প্রত্যেকে, আপনাকে বলে বলছি না, ওনাকে বলে বলছি না, আমি নিজের ক্ষেত্রেও বলছি, আমি সবসময় চেষ্টা করি আগে নিজে করি, তাহলেই যথেষ্ট। পরকে জ্ঞানদান করে আমার দরকার নেই। এবং নিজের কর্ম করিয়া যাও, কেননা সবাই তো দেখি ঈশ্বর ভক্তি বেড়েছে সবার, আমাদের, আমি ঈশ্বরের বিশ্বাসী, এবং সেই ঈশ্বর কথা ঈশ্বরই বলে গেছেন। সে যে কোনো ঈশ্বরই আপনি পড়ুন, তারা বলে গেছেন কর্ম করিয়া যাও, ফলের আশা করিও না, শুধু কর্ম করিয়া যাও, তাহলেই হইবে। বেশি জ্ঞান দিলে অজ্ঞান হয়ে যেতে পারে। অন্যের চরকায় তেল না দিয়া সেই তেল নিজ চরকায় দিলে চরকা ঘর ঘর করিয়া চলিবে এবং উৎপাদন বাড়িবে। ধন্যবাদ।
কিছু কিছু হেরে যাওয়া আমরা বারবার ভাবি যে হয়তো শেষ, কিন্তু কিছু কিছু হেরে যাওয়া বা কিছু কিছু ট্রোল, কিছু কিছু খারাপ সময় আমাদেরকে জিততে সাহায্য করে এবং ঘুরে দাঁড়াতে বারবার সাহায্য করে। এই যে তোমরা এতটা স্পিরিচুয়াল দুজনেই। আচ্ছা বলছি, তুমি চিকেন তন্দুরি ভালো লাগে তোমার? ভালো লাগে কেন বলো তো? চিকেন তন্দুরিটা ভালো লাগে কেন? ওটা না আগুনে সেঁকা হয়, সেঁকা হয় ওই আগুনে, যতক্ষণ তুমি না শেখো, আমরাও এরকম হয়ে গেছি জানো তো, ট্রোলার নিয়ে যদি আগুনে সেঁকে সেঁকে আমি তন্দুরি হয়ে গেছি। বুঝতে পারছি ওই স্বাদটা যেন বেড়ে গেছে এখন, এই জন্য ঠিক শ্রীময়ীদের এক্সপ্রেশনটা মানে জাস্ট ফ্যাবিউলাস দেয় একদম পয়েন্টে এসে। এই যে তোমরা এত স্পিরিচুয়াল, এবং রিসেন্ট একটা শুভশ্রী গাঙ্গুলির বাড়িতে তার মেয়ের একটা জন্মদিনে একটা উৎসবে তাকে প্রচুর ট্রোল হতে হয়েছে, কারণ বলছে জন্মদিনে কে ঠাকুরের নামে কীর্তন করে, কে এই করে, কে সেই করে। কিন্তু তোমরা, হ্যাঁ মানে আমারও সেটাই প্রশ্ন, তোমরাও করেছো, সেই ক্ষেত্রে কি মনে হয় গো এই প্রশ্নগুলো? আমি দাদা প্রশ্নটা আমি কি বলেছে যে ও কেন কীর্তন করেছে বাড়িতে, দেখানো এসব ফুল ছোড়াছুড়ি, জন্মদিন উপলক্ষে বাড়িতে কীর্তন, তারপর কেঁদেছে, ওটা একটা রিল পোস্ট হয়েছে, শুভশ্রী কেঁদেছে, সেই ক্ষেত্রে মানে কেঁদেছে। আমি একটা কথা বলি, জন্মদিনটা কার? তার সন্তানের, শুভশ্রী রাজদার সন্তানের। সে জন্মদিনটা পাবে গিয়ে মদ খেয়ে সেলিব্রেট করবে, নাকি ঈশ্বরের পায়ে পুষ্প সমর্পণ করবে, নাকি ডেস্টিনেশন বার্থডে সেলিব্রেশন করবেন? সেটা একান্ত তাদের সন্তান, তাদের ব্যাপার। তার যদি মন চায় সেলিব্রেট করবে, তার যদি মন চায় সেলিব্রেট করবে না। আপনার যারা বলছেন তার নিশ্চয়ই তারা কারো সন্তানের মা বা হবেন, বা হয়েছেন বা হননি। কিন্তু আমি একটাই কথা বলবো, আমরা যেটা বলছি, আমরা অভিনেতা অভিনেত্রীরা হচ্ছে পাবলিক ডোমেন, ঠিক, পাবলিক ফোরামে আমরা সব সময় চলাফেরা করি, কিন্তু ডাস্টবিন নই দাদা না। কিন্তু আমার হ্যাঁ, কিন্তু অভিনেতা অভিনেত্রীরা যখন আমরা পাবলিক ডোমেন, ঠিক কথা, কিন্তু আমাদেরও একটা ব্যক্তিগত জীবন আছে। সেটার মধ্যে যদি আপনারা মনে করেন অবাধ প্রবেশ তো নেই, আর অযাচিত প্রবেশও নেই, তো আপনার সন্তানকে নিয়ে আপনি কোন ফুল বাগানে গিয়ে ফুল দিয়েছেন, নাকি আপনি বাড়িতে বিরাট করে গ্র্যান্ড সেলিব্রেশন করেছেন, আমি তো আপনার জাজমেন্টাল হইনি। তাহলে সে যদি তার সন্তানকে নিয়ে পুজোয় মেতে থাকেন, বা সে কেঁদেও থাকেন, হাসতেও পারেন, লাফাতেও পারেন, রাগতেও পারেন, তার ইমোশন তাদের ব্যাপার, সে আপনার পয়সাতেও করছে না। আর সত্যি কথা, আর একটা কথা বুঝতে পারি না আপনাদের প্রবলেমটা কি, মানে গ্র্যান্ড সেলিব্রেশনে কে পয়সার গরম দেখাচ্ছি? আচ্ছা, সে যদি মানে একটা পাবে সেলিব্রেশন করে, ইস ছি 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 কি ম্লেচ্ছপানা হচ্ছে, সে যদি ঈশ্বরের পায়ে ফুল দেয় তাতেও প্রবলেম। মশাই, আপনি আপনার প্রবলেম নিয়ে থাকুন, বেশ করেছে সে করেছে, আর আপনার যেখানে ফুল দিতে ইচ্ছা করে আপনি দিন, আপনার ভোরের পায়েও দিতে পারেন। নিষ্পাপ শিশু, আর আপনারা যদি একটি নিষ্পাপ কেন? আমি যদি কাঞ্চনের জন্মদিন বা শুভশ্রীতির যদি রাজদার জন্মদিন বা হোয়াট এভার, কোনো দিদি কোনো দাদার জন্মদিন, কেউ জলের ধারে গঙ্গার উপর করবে, কেউ মসজিদের মাথার উপর করবে, কেউ চার্চে গিয়ে ফুলের তোড়া নিয়ে করবে, আবার কেউ তনুশ্রীদির মতো ডেস্টিনেশন ওয়েডিং করবে, তাদের ব্যাপার ভাই, আপনার দরকার না। আপনি হয়তো করতে পারেন যে একটা প্রত্যেকদিন সরকারি হল ভাড়া নিয়ে বিয়ে করেছেন, কেউ মন্দিরে কালীঘাটে বিয়ে করবে। আমি বলি, ধর্ম যার যার, হ্যাঁ, বিশ্বাস সবার আলাদা আলাদা, যে যার ধর্ম তার বিশ্বাস অনুযায়ী সে সেভাবে উদযাপন করবে। আমি মানে জাতি ধর্ম নির্বিশেষে বলছি, প্রত্যেকের ধর্ম সে তার মতো তার ধর্মকে বিশ্বাস করে উদযাপন করবে, তাতে আপনাদের জবাবদিহি কেন করতে হবে? আপনাদের এতই মাথাটা মোটা না, তো আমি বলেও আমার দেখবেন গলার শুকিয়ে যাবে, বিশ্বাস করো আমি বোঝাতে পারবো না। বোঝে, এরা হচ্ছে শেয়ানা, এরা জানে যে আমি একটা সেলিব্রিটির পেজে গিয়ে কমেন্ট করলে 4টি লোক, এটা নিয়ে এখন হয়েছে না নেটিজেনদের কমেন্ট ধরে, ও লাইমলাইটে চলো, ওকে তো কেউ চেনেই না, ওই জন্য নেগেটিভ। রোজ হয়তো গিয়ে জল ভরতে যায়, জল ভরে 4টি রাস্তার লোকেদের সাথে কলতলার মতো ঝগড়া করে বাড়ি চলে আসে, নিয়ে বরের কাছে একটা নাইটিতে ওন্না বেঁধে কাঁ 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 করলো, বর দুটো থাবড়া মেরে চলে গেল, এটা ওদের জীবন। আর এখন তো এবার কে শুভশ্রী গাঙ্গুলি, কে রাজ চক্রবর্তী, কে কাঞ্চন মল্লিক, কে মিমি চক্রবর্তী, কে স্বস্তিকা মুখার্জি, সবাইকে নিয়ে বসলো আলোচনা। আর ওদের কাছে দেখবেন পুরো ইন্ডাস্ট্রিটা, ওই তো উত্তম কুমারকে এনেছিল, এরকম একটা ভাব। কি বলবো, কৃষ্ণবিকে নিয়েও কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি যে নানান কটাক্ষ, এবং বাবার মতো দেখতে হয়েছে, সেম টু সেম বাবার মতো কান পেয়েছে। হ্যাঁ, এই প্রশ্নটা আমাদেরও, যে সন্তান তো বাবা মার মতনই দেখতে হয়, সেই ক্ষেত্রে আনন্দ পেতেন, আই ডোন্ট নো। এবং আমি একটা কথা বলি, শুনুন, বাবার মায়ের সহবাসের ফলে কৃষ্ণবি এসছে, তো
তো বাবা মায়ের রক্তটা থাকবে, বাবা মায়ের বহিঃপ্রকাশও থাকবে। এটা তো আমি লুকিয়ে দিলে এটা চিরসত্য, এটা ভগবানকে প্রশ্ন করতে হয় আপনাদের যে কেন হয়। আপনি বোধহয় বাবার মতো না হয়ে পাশের পাড়ার পচা কাকুর মতো হয়েছে, সেটা দেখুন আপনার মা বাবার প্রবলেম, আমার প্রবলেম কিন্তু নয়। কি করব আমি, বাবার মতো হয়েছে। এবং যদি আপনি বলেন যে মায়ের মতো অপদার্থ হলো, তাহলেও মায়ের মতো হলো, আপনার মতো পদার্থ তো হয়নি বা জন্তু তো হয়নি, দ্যাটস ইট। তোমরা কি করে দেখেছিলে ট্রোলগুলো, বা তখন না, আমি কমেন্ট কোনো- সেকশনটা আমি বন্ধ করে আগ্রহী দিয়েছিলে? না, আমি আমি কোনোদিন আগ্রহী বন্ধ নই। করিনি, আমি জীবনে করি না বন্ধ। কারণ আমি মনে করে আমার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতো, সে একবার ইনস্টাগ্রামটা বন্ধ করে দিয়েছিল, পরে আমি আর ওই পেড প্রমোশনের চক্কর আবার খুলে দিয়েছি। কাঞ্চন যেমন তো কমেন্ট পড়ে না প্রথম কথা, আর কিছু কিছু ক্ষেত্রে ওই যে যেরকম নায়িকাস তো খইবাজ, ধরো কাঞ্চনের নাইট শুটিং, একা একা তখন শুয়ে থেকে ভাল লাগে না মনটা, তখন তুলে তুলে ওই দিদিমা কাকিমা বৌদিগুলোকে রিপ্লাই করি আর কি, হ্যাঁ, এই বিচুটি পাতার মতো আর কি, সেই রিপ্লাইগুলো করি। এবং তখন দেখেছি আমার মেয়েকে বলেছে এক রাতের রেট কত, তো আমার প্রথম কথা, আমার মেয়ের এক রাতের রেট বোঝার ক্ষমতা এখন বোধহয় হয়নি, কারণ তার বাবা মায়ের এখনো বেঁচে আছে, তাদের আত্মরোজগার করার কোনো প্রয়োজনে রেট জানারও দরকার নেই। আমার মনে হয় আগে ওনার মায়ের রেটটা জানলে ভালো হয়। না, আমার যে মানে কাছে ওনার কিছু না। মায়ের রেটটা জানলে আমার পক্ষে বোধহয়, যে বলছেন বা আপনার স্ত্রীর আপনার সন্তানের রেটগুলো আমাকে লিখে পাঠাবেন, বা যেখানে যেখানে আপনি আপনার মা স্ত্রী সন্তানকে পাঠিয়েছেন রেট জাতীয় কাজকর্ম করতে, আগে আমাকে একটু দেবেন, ভিডিওগুলো দেবেন, সোশ্যাল মিডিয়ায় উত্তর দেবো। আর আমার মনে হয় এটা হচ্ছে ভগবানের ওদের পাঠানো রিগ্রেশন। ভগবান ভুল করে কিছু জিনিস পাঠিয়ে ফেলে না দুম করে, আলু কেন হলো, বেগুন কেন, যার গুণ নেই বেগুন, তো সেরকম হচ্ছে, এটা হচ্ছে রিগ্রেশন। একটা বাচ্চাকে বলছে যে সে নাকি দেখতে কুৎসিত আর খারাপ, এটা নিয়ে কোনো ছাড়ো। প্রথম চাইল্ড কমিশন, এফআইআর সব করতে পারে, কিন্তু আমার মনে হয় ওর জন্য আমাকে 4 বার কোর্টে যেতে হবে, আমার মেয়ের নামটা 4 বার কোর্টে আনতে হবে। কেন? আমার মেয়েকে তুমি যদি বলো ছুঁচো, আমার মেয়ে ছুঁচো হবে না। আমার মেয়েকে যদি তুমি বলো হনুমান, আমার মেয়ে আমার মেয়েই থাকবে। তুমি ইনসিকিওর, কারণ তুমি আমার মেয়ের জায়গাটা নিতে পারছো না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি আমার মেয়ে হতে পারছো না, সেটাও হচ্ছে তোমার ইনসিকিউরিটি। আমি বলবো দেখুন, আমি মানে যারা যারা এগুলো বলছেন, আমি বলি আপনাদের মাথায় একটু সুবুদ্ধি হোক, আপনাদের মানসিক অসুস্থতার কথা আমি বুঝতে পারছি। আর আপনারা এখন ভালো থাকুন, ডাক্তার দেখান। আর সোশ্যাল মিডিয়া থেকে খুব শিগগিরই বোধহয় আমার টাকাও রোজগার হবে। অ্যাড্রেসগুলো দেবেন, আপনার চিকিৎসার ব্যবস্থা আমি দেখছি কোনো সরকারি হসপিটালে যদি নেওয়া যায়, কাঞ্চনা আছেন, তাহলে আমি মাথার চিকিৎসাটা করিয়ে দিতে পারি। চিমনি, বারবার এরকম বাউন্ডারিতে আসলে 6 মারার যে প্রবণতা, একদম মন খুলে কথা বলো, ঠোঁট কাটা শ্রীময়ী যেটা বলা হয় একদম। আর কবে তাহলে যদি হ্যাঁ। নিজের সন্তানকে নিয়ে কেউ গালিগালাজি না, নোংরা কথা বলে, ডেফিনেটলি তাহলে বলবো না। এটা নিয়ে তো বলা উচিত। এবং যেটা বললো যে আমি তার জন্য বারবার কোর্টে গিয়ে আমার মেয়ের নামটা কেন, নিশ্চয়ই। একদম কেন পয়েন্টের আনবো? কথা। তার তো কোনো আইডেন্টিটি নেই, তাকে একদম। যদি 6 মাস জেলেও কেউ নিয়ে যায়, তা কিছু, তার মনে হবে জেলে যে দুবেলা ভাত ডাল তরকারি দিয়ে দিল, তার চলে গেল 6 মাস। আমি তো সেই পথটা করে দেবো না, প্রথম কথা। আমাকে সামনে এসে বলতে হবে। যদি তুমি আমার কাছে এরকম 1:1 আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তুমি আমাকে একটা কথা বলে দেখাও, তখন আমি মানবো না কি আমি অভিনেত্রী, না আমি বিধায়কের স্ত্রী, না আমি অমুকের সন্তান। তখন আমি ঠাঁটিয়ে দুটো চড় মেরে তোমার থোবড়াটা আমি বিগড়ে দেবো, তাতে যা হবে দেখা যাবে। আগে তো আমি মেরে নেবো আমি, কারণ তোমাকে সামনে বলতে হবে। পিছনে একটা লালু ভুলু ভুলভাল অ্যাকাউন্ট খুলে ফেক নিউজ করে বুকের পাটা রাখ, সামনে এসে খেল, কমব্যাট কর। লুকিয়ে লুকিয়ে পুরুষ মানে ওই মহিলাদের মতো চুরি পরে ঘরে বসে কি লাভ আছে? আমার কাছে বক্তব্য ভাই, আসলে খুন করেছি বুক চিতিয়ে বল আমি খুন করেছি, আমি খুনি, তার মধ্যে একটা দম আছে বস। তো আমি তাদের জন্য সত্যি কথা ঠোঁট কাটাই বা হবো না কেন? তাদের জন্য তো আমার সংসার চলছে না, তাদের জন্য আমার কিছু হারিয়েও যাচ্ছে না, তো তাদেরকে নিয়ে তো ইনসিকিউরিটি হবই বা কেন? আমার বলতে গেলে আমি না তোমার মুখে বলছি, রাস্তায় আমার এরমও হয়েছে দিন, এটা জিজ্ঞেস আমি একটা হসপিটালে গেছি চিকিৎসা করাতে, ভদ্রলোক এসেন অসভ্যের মতো ভিডিও করছেন, মানে তোমাদের আমি বারণ করেছি, এক্স্যাক্টলি আমি বারণ করেছি। আমি তখন একটা পেশেন্ট নিয়ে দাঁড়িয়ে ফাইল গোছাচ্ছি, আমি ওনাকে বারবার বারণ, দেখুন ভিডিও করার কিন্তু দিস ইজ নট দ্য রাইট টাইম, আপনি লুকিয়ে কেন ভিডিও করছেন? আমি কথা বলতে পারি, আমি না করতে পারি। উনি আবার আরেকজনকে দিয়ে করিয়েছেন, তখন আমার মটকাটা গরম হয়েছে, ফোনটা ভেঙে দিয়েছি, যাও। ওখানে ভেঙে দিয়েছো? আমি ভেঙে দিয়েছি। তোমার বাড়ির লোককে, ওনার বাড়ির লোককে লুকিয়ে কিছু video না, করতে- সরি, মানে উনি ওখানে দাঁড়িয়ে সরি বলছেন? কারণ এটা তো উনি অন্যায় করছেন। উনি আমার পেছন থেকে ভিডিও করছেন। আমি যদি ওনার বাড়িতে আমি আমি বলছি আপনাদের আমাকে ভালো লাগে, দ্যাট ইজ সো ট্রু,
যে একদমই তাই, তার ইন্টেনশন আলাদা। এই বয়সটা আর নেই যে ব্যাড ইন্টেনশন গুড ইন্টেনশন বুঝবো না। তুমি ধরো এসে আমাকে বললে যে শ্রীময় তোমার অভিনয় ভালো লাগে বা তোমাকে নর্মাল ভালো লাগে, কৃষ্ণবিকে ভালো লাগে, কাঞ্চনকে ভালো লাগে, আমি একটা ছবি তুলবো, দ্যাট ইজ অল রাইট। অনেক ব্লগার আসে, এসে একটা আমাদের দেখা হলো, করলাম, এয়ারপোর্টেও কিছুদিন আগে করেছে, আমার কোনো আপত্তি নেই। লুকিয়ে তুমি ভিডিও করছো কেন? লুকিয়ে ভিডিওটা করছো কেন? লুকিয়ে ভিডিও করা ইটস আ ক্রিমিনাল অফেন্স। তুমি জিজ্ঞেস করার পর তার কোনো উত্তর ছিল না? আমি এক দুবার আহ্বান করেছি তো, না তুমি করবে কেন? আমার বাড়িতে একটি আয়া দিদি ছিলেন, রাত্রেবেলা ভিডিও কল আমার বাড়িটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছে। কাকে দেখাচ্ছে কেন? রাত্রি 3টের সময় আমি ধরো তোমার বাড়িতে ইনভাইটি গেস্ট, তুমি করতে পারবো আমি উইদাউট মাই? বড় বড় জায়গাতে ফোন জমা নিয়ে না, আমরা তো চুনোপুটি। এটা তো দণ্ডনীয় অপরাধ যদি আমি রাত্রিবেলা তোমার পারমিশন ছাড়া তোমার বাড়িতে এই দেখো এটা আমার বাড়ি, এই দেখো এটা ওর বেড, এটা এটা হাউ বিদেশে কোনো বাচ্চার ফটো তোলা যায় না, তারা এতটা বাচ্চাদের নিয়ে কনসার্ন এবং পজেসিভ। আমি বলছি না এটা আমাদের বিদেশ, কিন্তু তুমি তার বাবা মায়ের পারমিশন ছাড়া বা কারোর ঘরে, আমি অভিনেতা বলে নয়, ধরো আজকে অভিনেতাও নয় নেতাও নয়, একজন লোকের বাড়িতে আমি গেছি, একজন উকিলের বাড়িতে গেছি বা একজন ডক্টরের বাড়িতে গেছি, আমি ধরো ক্যামেরাটাকে নিয়ে, চোরা ক্যামেরা নিয়ে, সে কি বলবে? দিস ইজ ক্রিমিনাল অফেন্স। এই শাস্তিগুলো আমরা দিই না তাই। তারপর যখন এগুলো ফেস করলে এবং কাঞ্চনদা কিছু একটা বলছিলে এর মধ্যেই যে ওই লোকটার ওই ঘটনা নিয়ে, মানে তুমি তখন ওই স্পটে ছিলে? হ্যাঁ, মানে এটা কাঞ্চন এসব ক্ষেত্রে অনেক ঠান্ডা, আর আমি রাস্তাঘাটে অন্যায় দেখলে আমি মাথা ঠিক রাখতে পারি না, আর রাখবোও না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, 4টে ভিডিও ভাইরাল হলে আমার কিছু যায় আসে না। আমার একটা কথা আমি জানি, ছোটবেলা থেকে আমার বাবা আমায় শিখিয়েছেন, অন্যায় যে করে সেও চোর, আর অন্যায়কে যে প্রশ্রয় দেয় সেও চোর। প্রথম রাতেই গোড়া মারতে হবে। ওই পরে একটা অঘটন ঘটে গেল, তারপরে বিভিন্ন রকমের ফেসবুকে জাস্টিস আর মোমবাতি মিছিল হবে না বস। তোমরা, আমার একটা বাচ্চা মেয়েকে বলছে তোমার এক রাতে রেট কত, এরা যদি একটা বাচ্চাকে পায় এরম ভাবেই রেপ করবে। এগুলো মানসিক ভাবে, এগুলো ফিজিক্যাল হ্যারাসমেন্ট শুধু না, মেন্টাল হ্যারাসমেন্ট, এদেরকে ধরে মারা উচিত। কাঞ্চন অনেক বেশি মাথা ঠান্ডা, বিশ্বাস করো। সেটা না, আমার কথা হলো যে ধরো ওর ভিডিওটা করছে, আমি যদি তার বাড়ি গিয়ে তার লুকিয়ে তার বাড়ি বা তার মানে স্ত্রী বা তার বাড়ির অন্য কোনো মহিলার আমি যদি ভিডিও করি, তিনি আমায় ছেড়ে দেবেন? 1 2 আমরা বলি না, এই যে আমার মেয়েকে এটা বলার যখন বললো, এই মন্তব্যটা এলো, তখন আমার মনে হয়েছিল যে কত সাইকোলজিক্যালি মানে সাইকিক ক্রিমিনাল এখনো এই সংসারে বসবাস করছে, যাদের আমরা এরাই তারা, আমাদের আশেপাশেই রয়েছে তারা, এরাই তারা। নইলে একটা 11 মাস 10 মাসের একটা মানে কন্যা সন্তানকে যারা এই ধরনের কথা বলতে পারে, তারা দে আর সাইকোলজিক্যালি সিক। তাদেরকে চিহ্নিত করে তাদের ইমিডিয়েট নয় বিহাইন্ড দ্য বার করে দেওয়া উচিত, তবে এরা যদি এটা আমাদের বলতে পারে, এরা কিন্তু নেকড়ের মতো ঘুরে বেড়াচ্ছে, এরা অন্য ক্ষতি করে দেবে, এরাই কিন্তু সেই এদেরকে চিহ্নিত করা উচিত। আজকে আমি বলছি, এখনও বলছি, হয়তো অদূর ভবিষ্যতে এটা নিয়ে কথা হবে, এদের চিহ্নিত করা দরকার। নইলে কিন্তু এই সমাজ মাধ্যম যেমন আজকে আমাদের বিজ্ঞানের প্রসারে সমাজ মাধ্যম যেমন বিশ্বটাকে কাছে এনে দিয়েছে, সেরকম কিন্তু নোংরামো দৌরাত্ম্য বিরাট বাড়ছে। এটা যদি এলওসি না হয়, সেটা এলওসি অফ স্পিচ হতে পারে, মানে গন্ডগোল আছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা দেশের প্রধানমন্ত্রীকে ছাড়ছে না ট্রোল মিম করতে, তার দেশে, তার অধীনে আমরা বাস করছি। কত বড় হনু তোমরা? তাদের ক্ষমতা সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া আছে? 2 মিনিট লাগবে না তাদেরকে ধরতে, শুধু সহবত ভদ্রতার জন্য তাদেরকে প্রশ্রয় দেয়। গণতান্ত্রিক দেশ, সত্যি কথাই, কিন্তু গণতন্ত্র ঠিক আছে, কিন্তু গণতন্ত্রের নামে তুমি এই মানে ব্যভিচারিতা করতে পারো। বাক স্বাধীনতার একটা মিস ইউজ হচ্ছে। হ্যাঁ, এটা পারে। তোমার হাতে আনলিমিটেড নেট আছে, টাইপ করার ক্ষমতা আছে, বেকার মাথা আছে, তুমি যাকে তোমার বলার হলে আমার সামনে এসে বলো, তুমি আমায় পছন্দ করো না করো, আমি কাকে বিয়ে করেছি, আমার বাচ্চা কিরকম, হোয়াট এভার, আমার শারীরিক গঠন, ওর শারীরিক গঠন, বাচ্চার চেহারা গঠন নিয়ে তুমি কথা বলার তোমার কোনো অডাসিটি নেই। যদি বুকের পাটা থাকে, যদি সত্যি তুমি তোমার মায়ের পেট থেকে জন্মেছো, এই কথাটা আমি বললাম, মায়ের পেট থেকে এবং মায়ের দুধ খেয়ে আপনারা জন্মেছেন, তাহলে সামনে এসে কথা বল, সামনে এসে বলতে হবে। সেই দিন আমি বুঝে নিতে পারবো যে ভাই তোমার বুকে
ওই ফেসবুকের ওই পারে দাঁড়িয়ে আর সামনে দেখলে ফোন নিয়ে ছুটে আসবো? কাঞ্চন এসব ব্যাপারে অনেক মাথা ঠান্ডা। আর আমি চিরকালই, আমার বাবা বলেছেন, মার খেয়ে আসবে না মেরে আসবে। আমি অন্যায় দেখলে, তুমি আমাকে ভালোবেসে বলো যে আমার জুতোটা একটু ওখান থেকে ওখানে রেখে দেবে, তুমি আমাকে ভালোবেসে বলো আমার জুতোটা একটু মাথায় ওখানে রেখে দেবে, আমি তার জন্য তোমাকে যা খুশি, মানে তোমার জুতোটা পর্যন্ত বয়ে দেবো। কিন্তু ইউ কান্ট অর্ডার মি, আই এম নট ইউর সার্ভেন্ট। সার্ভেন্ট হলেও করা উচিত না। তুমি আমাকে কিনছো না, তোমাকে শিখতে হবে কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হবে। মান আর হুঁশ নিয়ে আমরা মানুষ। থেকো না, চিড়িয়াখানায় থাকো। কারেক্ট আছে, কারেক্ট। লাস্টের আড্ডা আজকে এখানেই শেষ করব। তবে মেসিকে নিয়ে যেটা আমরা কথা বলছিলাম একটু আগে, যে আপনারা হয়তো জানেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে এই মতো শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে প্রচুর ট্রোল, এবং এবং মেসির যা ঘটনা সেটা মেস করেছে কলকাতাকে। শুভশ্রীদের যে ঘটনাটা সেটা নিয়ে তো একটা মেসাকার হয়ে গেছে। এবং এই ক্ষেত্রে প্রশ্ন এসেছে যে কাঞ্চন শ্রীময়ী কেন দেখতে যায়নি মেসিকে। দেখো, প্রথম কথা হচ্ছে, আমি আমরা বলছিলাম, ছিলাম না। হ্যাঁ আমরা ছিলাম না। আর বেসিক্যালি হচ্ছে আমি কখনোই কোনো পাবলিক ইভেন্টে কাঞ্চন ইনভাইটেড থাকে আমি যাই না কাঞ্চনের সাথে সব জায়গায়। যে দুমদাম করে চলে গেলাম ও একটা সুযোগ পেলো বলেই তাই নয়। আমি একবার KIFF এ সিএম আমাদেরকে নেমন্তন্ন করেছিল, ইনভিটেশন পাঠিয়েছিল শাহরুখের জন্য, ঠিক আমার এই ফিলিংটাই হয়েছিল। আমি কাঞ্চনকে বলেছিলাম যে আমি জাস্ট একবার ছবিটা তুলতে চাই। মানে কিছু কিছু থাকে, আমরা ফুটবল লাভার, আমি অতটা খেলা ভক্ত না, কিন্তু কাঞ্চন মারাত্মক। আমরা তখন সিঙ্গাপুরে ছিলাম। আমি একটা কথা বলবো, দেখো আমি ঘটনাস্থলে ছিলাম না, তোমাদের মারফত জানতে পারছি কি হয়েছে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক, যেটার জন্য আমাদের কলকাতাবাসীকে, আমাদের পশ্চিমবঙ্গবাসীকে অনুতপ্ত হতে হচ্ছে এবং প্রত্যেক ক্ষমা প্রার্থী হতে হচ্ছে। এবং স্বয়ং সিএম পর্যন্ত নিজে অনুতপ্ত এবং ক্ষমা চেয়েছেন। আমরা যখন সিঙ্গাপুর থেকে দেখেছি বিষয়টা, আমাদেরও খুব খারাপ লেগেছে। কারণ আমরা যখন একটা ইন্টারন্যাশনাল ফিগারকে আনি, তখন আমরাও যখন কোনো অনুষ্ঠান করতে যাই, ধরো কোনো একটা জেলা, অত বড় মাপের তো নয়, ছোট্ট হিসেবে, ধরো কোনো জেলায় অভিনয় মানে ফাংশন করতে গেলাম, তাদের আন্তরিকতাটাই আমাদের কাছে টাচড হয়ে থাকে। তো সেখানে উনি একটা অদ্ভুত একটা বাজে ঘটনা ঘটলো, এটা কেউ বোধহয় ইন্টেনশনালি চাইনি, আমার যা মনে হয়। হয়ে গেছে, এখন তো সিচুয়েশন হয়ে যাওয়াকে আর ফিরিয়ে আনতে বেরিয়ে গেছে বিষয়টা। আমাদের অনেক বেশি সচেতন, আবেগ অনুভূতিগুলোকে সরিয়ে আমাদের অনেক বেশি একটু কনসার্ন থাকা উচিত ছিল, প্রথম কথা। আর সেকেন্ডলি হচ্ছে, যেটা তুমি শুভশ্রীদির কথা বলছো, আমি বিষয়টা শুনলাম, দেখলাম ওই ভিডিওতে। আমার মনে হয় যে সেই ঘটনাতে আমি ছিলাম না, এবং উনি ইনভাইটেড ছিলেন বোধহয়, এবং তার সাথে কি হয়েছে এক্স্যাক্টলি সেটা আমি বলতে পারবো না ওনার সম্পর্কে এই মন্তব্যটা। মানে যেটাই ঘটনাটা ঘটেছে, আমার মনে হয় যে ব্যক্তিগত আক্রমণ কাউকে না করাই উচিত, এবং ভুল খারাপের বিচার তো আমি করতে পারবো না, বেটার শুভশ্রীদি বলতে পারবে বিষয়টা, আর যারা ছিলেন ওখানে তারা বলতে পারবে। না জেনে একটা মন্তব্য করে দেওয়া ঠিক না। কাঞ্চনের কাছে আসবে, অরূপ বিশ্বাসকে নিয়ে নানান মন্তব্য উঠছে, এবং তিনি নিয়ে এসে যে মেসটা তৈরি করেছেন তাকে মেসে দেখতেই পাওয়া যায়। দেখো আমি একটা কথা বলি, বিষয়টা এখন দিদি দেখছেন এবং বিষয়টা তো বিচারাধীন হয়ে রয়েছে এখন। তার নিয়ে তদন্ত চলছে, একটা কমিটি হয়েছে, এবং আজকে তো অরূপদা পদত্যাগপত্র দিয়েছেন ক্রীড়ামন্ত্রীর পদ থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী এটা গ্রহণ করেছেন, উচ্চপদস্থ পুলিশ অফিসারদের শোকজ হয়েছে। তো এই বিষয় নিয়ে আমি আর কোনো মন্তব্য করব না। তবে হ্যাঁ, যে ঘটনাটা ঘটেছে সেদিনকে, সেটা বড় দুর্ভাগ্যজনক। কেননা আমি মেসি ফ্যান, আমি ছিলাম না কলকাতায়, আমি সিঙ্গাপুরে ছিলাম। কিন্তু এর আগেও অনেকে এসছেন, পেলে এসছে, আমি তখন খুবই ছোট, কসমস এসছে খেলতে, মারাডোনা এসছে দুবার। এর আগে বোধহয় ইয়েও এসছেন 2012 সালে, মেসিও এসছে। কিন্তু ঘটনাটা হলো যে এইটা ঠিক কাম্য ছিল না। দেখুন, অতগুলো লোক অত টাকা দিয়ে টিকিট কেটেছে, তাদের একটা স্বপ্ন এক ঝলক দেখবে, এক ঝলক মানে তার দেখা পাবে। আর কলকাতা তো একটা ফুটবল প্রেমী একটা রাজ্য, ফুটবলকে ভালোবাসে, ফুটবল যাপন করে। তো সেইখানে তারা যে দেখতে পেল না, সেটা খুব দুর্ভাগ্যজনক, এইটুকুই বলবো, আর বেশি বলবো না।
আড্ডা শেষ করলাম এখানেই। কেমন লাগলো আজকের আড্ডা? অনেক কথা হলো, অনেক কিছু। তবে একটাই জিনিস, যে সবসময় সত্যি না হলেও ওই মুখের উপর কথা বলতে, হ্যাঁ বা না বলতে শিখুন, কারণ তাই তো, না হলে মনে হয় বিপদের সম্মুখীন আরো বেড়ে একদম যায়। ব্যাপার একদম ঠিক কথাই বলেছে তিথি। সেটা হচ্ছে যে হ্যাঁ কে হ্যাঁ, না কে না। কাউকে তেল মারার জন্য বা কারোর প্রিয় হওয়ার জন্য সবসময় মুখ বন্ধ করে সহ্য করে নেব, কিন্তু তার পিছনে কথা বলবো। আমার মনে হয় সামনে মুখের ওপর কাউকে যদি আপনার গালাগালি করতে ইচ্ছা হয় গালাগালি করুন, চড়িয়ে দিতে ইচ্ছা করে চড়িয়ে দিন, কিন্তু পিছনে ছুরি মারা ডেঞ্জারাস থিং। আমি একদমই বিশ্বাস করি না। আর একটা কথা বলবো, শীত পড়েছে তো, এবং শীতের আবহাওয়া, পিঠে পুলি খান, নতুন বছর আসছে, খুব ভালোভাবে কাটান। আর আমার আর কাঞ্চনের বিবাহিত জীবন চর্চা না করে আর বয়সের চর্চা না করে, কাঞ্চনের পারফরমেন্স যথেষ্ট ভালো আছে। আমি কাকুদের বলছি, কাকিমাদের বলছি, আপনাদেরও পারফরমেন্সের প্রতি মন দিন। শীত আসছে, দারুণ হবে সব আমি দিক থেকে। জীবনের পারফরমেন্সের কথা বলছি, একদমই নিজের তাই। জীবন চর্চায় মন দিন, এটাই বলতে চাইছি। এবার আপনি যেভাবে নেবেন না, আপনারা। ভালো থাকবেন। নতুন বছরের অনেক শুভেচ্ছা, ইংরেজি নতুন বছরের অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, ভালো রাখুন, আর নিজেই ভালো থাকার চেষ্টা করুন। আমাদের ভালো না চাইলেও হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আড্ডা রইলো এখানেই। কেমন লাগলো আড্ডা আজকে জানাবেন, এবং চোখ থাকবে পরবর্তী আপডেট আসার আগে শুধুমাত্র সিটি সিনেমাতে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।